এভরিথিং আরে ভাই, পারফেক্ট। কি স্টুডিওতে আর দাঁড়াইলাম আমি, এই জায়গায় মশা কামড়াইতেছে। ভ্যালু দেওয়া মানে হচ্ছে তাকে একটা কিছু উপহার দিন, যাতে করে সে সম্পর্কটাকে মনে রাখে। সম্পর্ক তখনই মনে রাখবে যখন সে তার এনভায়রনমেন্ট, মানে যেই জায়গাটাতে সে থাকে তার সারাউন্ডিং এর মধ্যে একটা জিনিস সে প্রতিবারই যেন ভাসে ওঠে, এমন জিনিস তাকে একটা দিন, তাকে ঘড়ি দিন। সে প্রতিনিয়ত দেখবে আর আপনার কথা স্মরণ করবে, ও এই ব্যক্তিটা আমাকে ঘড়ি দিয়েছিল। হ্যাঁ, আমরা শুরু করতে পারি এখন। হ্যাঁ, হ্যাঁ। সবকিছু কেমন আছেন ঠিকঠাক ভাই? মনে হয়। এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। তো আপনার আজকে কেমন যাচ্ছে? হচ্ছে আপনার মানে এখন কয়টা ক্লায়েন্ট চলতেছে আপনার? পারি না, 2টা ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছি। মানে আজকে আমরা হুম। আলোচনা করব হচ্ছে আমরা অনলাইনের স্কিলগুলা, বিশেষ করে ফ্রিল্যান্সিং এর সেক্টরে যে স্কিলগুলো আছে এগুলো কিভাবে শিখতে পারি কোর্স কেনা ছাড়াই, এবং ইউটিউব থেকে কিভাবে শেখা যায়, কিংবা অন্যান্য আদার্স ফ্রি রিসোর্স কোথায় পাওয়া যায়, এবং পার্সোনাল ব্র্যান্ডিং কেন জরুরি, কোথা থেকে কাজ পাওয়া যায়, মার্কেট প্লেস কিভাবে ব্যবহার করতে হয় ইফেক্টিভলি, এই ব্যাপারে আলোচনা করতে চাই। আপনি কি মনে করেন? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি মনে করি আমিও এই বিষয়গুলো তো আলোচনা করা উচিত না, বেসিক্যালি আসলে। আপনি আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি আপনার অনলাইনের কাজ কিভাবে ১ম এ শিখতে শুরু করছিলেন? সরাসরি কোর্স কিনেছিলেন নাকি কোনো কিছু রিসার্চ করছিলেন ১ম এ? না, ১ম এ হইতেছে যে কোর্স আসলে আমি রেকমেন্ড করি না বা আমি নিজেও কোর্স কিনি না। প্রথমত হইতেছে যে আমি আ আগে সিলেক্ট করি যে কোন টাইপের স্কিল আমার আসলে দরকার। তো আমি যখন হুম, স্টার্টিং করি তখন হইতেছে যে SEO মানে আমি দেখলাম যে কিভাবে আসলে উপরে র‍্যাংক করা যায়। আমি বলছিলাম যে আমি কিভাবে আসলে SEO তে ইন্ডাস্ট্রিতে আসলাম। যে Google এ যাতে আমার একটু পাওয়া যায়। তো তখন এটা নিয়ে আরকি কিউরিয়াস ছিলাম যে আসলে আমাকেও যদি পাওয়া যায় আমি হয়তো একটু সেলিব্রিটি লাগবে। তো এখান থেকে আসলে স্টার্ট। আ পরে দেখলাম যে Google এ এরকম SEO একটা জিনিস আছে। SEO দেন পরে আমি সার্চ করা শুরু করলাম যে আসলে SEO কি বা এটা কিভাবে কাজ করে আসলে। দেন বেসিক কয়েকটা আর্টিকেল-টার্টিকেল পড়লাম প্রথমত। যে তোমার একটা ওয়েবসাইট লাগবে। তখন তো ওয়েবসাইট অনেক কমপ্লেক্সিটি মনে হইলো। পরে দেখলাম যে আরো কি আসলে প্রয়োজন। তো অনেক ভালো আর্টিকেল-টার্টিকেল আছে। Google এ সার্চ হুম। দিলে আসলে পাওয়া যায় আচ্ছা, মানে প্রশ্নগুলা কমপ্লিট কোথায় সার্চ করেছিলেন? যেমন আপনার মাইন্ডে যে প্রশ্নগুলা আইছিল, ওই প্রশ্নগুলা কোথায় সার্চ করেছিলেন? আমি ১ম এ Google এ এনালাইজ করছি। Google এ হুম, এনালাইজ করে মোটামুটি হচ্ছে যে দেখলাম যে কিভাবে আসলে আমাকে খুঁজে পাওয়া যায় বা এরকম। এই খানিক তো বেসিক জিনিস তো জানা ছিল যে একটা ওয়েবসাইট লাগবে বা লাগবে। হুম, তো হুম। এগুলো তো আছেই। দেন হচ্ছে আসলে যে আমি আমি এই প্রশ্নটা করলাম কিসের জন্য জানেন? হু, হু। আমি এখনো কিছু প্রশ্ন পাই, যেমন, "ভাই আমাকে শেখান।" অ ওদেরকে আমি বলি, "ভাই কি শিখবেন?" ওরা বলে, "আপনি যা শিখছেন আমাকে তাই শিখান।" ভাই কোনো স্পেসিফিক কোয়েশ্চেন না করলে আমি কিভাবে বুঝবো যে ভাই আপনি কি শিখতে চান? কারণ দেখেন, আপনার মাইন্ডের প্রশ্ন আপনিই জানেন। আপনার নলেজের গ্যাপ যদি আমি না বুঝতে পারি, আপনাকে আমি শিখাইতে পারব না। মানে আপনি এক্সাক্টলি। কোথায় আছেন, আপনার নলেজের গ্যাপটা কতদূর আসছে, আমি যদি এই স্তরটা না বুঝতে পারি, আর পরবর্তী আমি আপনাকে কি শিখাবো এই স্টেপটা আমি বলে দিতে পারব না। আপনি যদি একদম শূন্য নলেজের হয়ে থাকেন মানে যেকোনো ফিল্ডের, আপনি ভিডিও এডিটিং শিখেন কিংবা SEO শেখেন কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তাহলে আপনার ধাপটা যদি আমি না জানি আপনি কতদূর পর্যন্ত শিখছেন, তাহলে আমি শুরু থেকেই শেখা শুরু করব। যেমন মনে করেন কেউ আমাকে বলল, "ভাই আপনি যা শিখছেন আমাকে শেখান।" আমি ১ম এ বলব, "ভাই তাহলে আগে সার্চ করে YouTube এ দেখেন যে SEO কি? কেন এটা কাজ করে? কেন এটা করার দরকার? সার্চ ইঞ্জিন কি?" ঠিক তাই না? হুম, কারণ আপনার নলেজের গ্যাপ আমি জানি না। ১ম এ তো আপনাকে আমি এই জিনিসগুলোই জানতে বলব। ১ম এ আমি বলব ভিডিও এডিটিং করা কেন দরকার? বা ভিডিও এডিটিং কেন করতে হয়? মার্কেটিং কেন প্রয়োজন? যেকোনো ইন্ডাস্ট্রি যদি আ যে ইন্ডাস্ট্রির হয় সেই ইন্ডাস্ট্রির রিলেটেড প্রশ্নগুলো আমি তাকে বলব যে, "এই প্রশ্নগুলো আগে জেনে আসেন।" কারণ বেসিক জিনিসটা তো আগে জানা প্রয়োজন। কেউ আমাকে বলল, হ্যাঁ, "ভাই ভিডিও এডিটিং কেন করা প্রয়োজন?" আপনাকে জানা প্রয়োজন যে ভিডিও এডিটিং কেন করতেছে অন্য লোকেরা? ভিডিও এডিটিং এর হুক কি? ভিজুয়ালাইজেশন কি? এর ভিতরে আর কি আছে এগুলো জানে আসেন।
তারপর না এটার ভিতর শিখতে পারবেন ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, ভিডিও এডিটিং এর অ্যাপ গুলা কি, কি, তাই না? হ্যাঁ, তো আমি মনে করি ১ম হচ্ছে যে Google অনেক হেল্প করে। কারণ হইতেছে যে হুম, Google এ অনেক ভালো, ভালো আর্টিকেল-টার্টিকেল আছে। ওগুলা ওগুলা পড়লে মোটামুটি ৩০ মিনিট সময় দিলেই একটা ইন্ডাস্ট্রি বুঝা যায় যে আসলে কি, কি হুম, হুম, দরকার। দেন হচ্ছে যে YouTube এ আইসা যে একটা স্পেসিফিক স্কিল লিখে সার্চ দিলে যেমন SEO কি বা SEO কিভাবে শিখবো। দেন অনেক ভালো, ভালো ভিডিও আসে কিন্তু। হুম, হুম, তো আম তো কয়েকটা দেখলে হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে যারা ভালো, ভালো YouTube চ্যানেলে অনেক ক্ষেত্রে রেকমেন্ড করে। এখন তো আরো বেশি পাওয়ারফুল YouTube। এখন আরো ভালো, ভালো কোর্সেস বা ভালো, ভালো ব্র্যান্ডিং যে চ্যানেলগুলো আছে ওগুলাই রেকমেন্ড করে বেশি। এখন আরো সহজ। আগে ফ্লপ কয়েকটা আসতো। হুম। বাট এখন হইতেছে আরো বেশি পাওয়ারফুল আপডেটেড ভিডিওগুলো আসে। আরো তো ভালো ভিডিও মানের আসে। মানে আরো হ্যাঁ, ভালো মানের ভিডিওগুলো আসে, ভালো আরো মানের ভিডিওগুলো ভালোভাবে বুঝা যায়। হুম, হুম। তো দেখা গেছে ওইগুলা আর আর স্পেসিফিকলি আ আইটি সেক্টর গুলাতে হচ্ছে যে ডেটটা দেখে নেওয়া অনেক বেশি প্রয়োজন। যে আ ভিডিওগুলা কবে পাবলিশ হইছে। যে অনেকেই দেখা গেছে যে ৫-৭ বছর আগেকার ভিডিও দেখে তো ওটা irrelevant হয়ে যায়। প্রিন্সিপাল ঠিক থাকে। বাট হইতেছে ওগুলার যে ইন্টারফেস গুলা বা অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যেগুলো আসলে হুম, হুম, হুম। উম আ আম মিলেও না। মানে ওই যে হুম, বিশেষ করে অনেকে আগের মনে করেন যে ওই হোস্টিঙ্গার থেকে WordPress কিভাবে ইনস্টল করতে হয় কিংবা একটা ডোমেইন হোস্টিং কিনতে হয়। ওইটা মনে করেন একটা ১২ বছর ১৩ বছর আগের ভিডিও দেখতেছে হোস্টিঙ্গার থেকে কিভাবে অ্যা ডোমেইন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, তারপর WordPress ইনস্টল করতে হয়। কিন্তু এত পুরাতন ভিডিও দেখলে কি হয়? ওই জায়গায় গিয়ে ওই ইন্টারফেসটা আর পাওয়া যায় না যে ভাই কিভাবে হুম, WordPress ইনস্টল করলো? এখানে তো অন্য অপশন দেখাচ্ছে, এখানে তো অন্য অপশন দেখাচ্ছে। এখানে তো মানে পুরাপুরি অন্য লাগে। মনে হয় যে না এগুলো আমার জন্য নয়। তখন মানুষ হাল ছেড়ে দেয়। আসলে বিষয়টা ওরকম না। ওই ইন্টারফেসটা আপডেট হইছে। Facebook এর ইন্টারফেস যেরকম আপডেট হয়, আজ থেকে ১০ বছর আগে যেরকম Facebook এর ভিতরের হোম পেজটা ছিল বা স্ট্রাকচারটা ছিল, ওইরকমটা কিন্তু আজ নাই। তো ঠিক হুম। সব জায়গায় আ সব জায়গায় এই ব্যাপারগুলো আপডেট হয়। আপনাকে বুঝতে হবে যে ভাই এই জায়গায় তাহলে আপডেট হইছে নতুন কোন ভিডিও আছে নাকি আমি রিসেন্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করি। হ্যাঁ, YouTube এ যেহেতু তো আমি ফিল্টারও দেখতেছি করা যায়। হ্যাঁ, হ্যাঁ। ফিল্টারও যেহেতু করা আমি যায়। দেখতেছি যে SEO ওয়ান পেজ SEO কিভাবে করতে হয় বা Elementor দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়। একটা আ মনে করেন যে একটা পোস্টের স্ট্রাকচার কিভাবে হওয়া প্রয়োজন আমি ডিজাইন করতেছি। পোস্টার টেমপ্লেট রেডি করতেছি। তাহলে আপনি রিসেন্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করেন। তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলাতে কিভাবে ওরা কাজ করছে। তাহলে আরো নলেজ পাইবেন আপডেট এরকম হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, এরকম যে YouTube গুলার হচ্ছে যে একটু ফিল্টার দিয়ে সার্চ করলে হচ্ছে যে হুম, ভালো, ভালো ভিডিওগুলো আসলে পাওয়া যায়। দেন কোর্স আসলে যদি বলি কোর্সের ক্ষেত্রে ফ্রিতে তো আমি বললাম ফ্রিতে 100% শিখা যায়। যারা আসলে কোর্স গুলা বানায়, প্রিমিয়াম কোর্স গুলো তারা কিন্তু ওই ফ্রিতেই শিখে তারপরে কোর্স বানায় অ্যাকচুয়ালি হুম, আমার হুম। মনে হয়। ওরা কোথা থেকে তারা শিখছে ওইটা আগে জানতে তারা হতো। তারা হচ্ছে যে অনেক যে যেমন ধরেন SEO যদি বলি SEO কিন্তু SEO ওন করে কি আসলে যখন Google অনেক বড় ছিল। এখন তো আস্তে, আস্তে আ AI আসতেছে বা এটা সেটা। বাট আমরা যদি Google এর কথা বলি Google কিন্তু গাইডেন্স করতেছে যে তোমরা এইভাবে এই ইনস্ট্রাকশন গুলা দিতেছে যে এইভাবে একটা ওয়েবসাইট থাকবে, ব্লগ পোস্ট গুলো এই স্ট্রাকচার এ থাকবে, এরকম ব্যাকলিংক থাকবে তাহলে আমরা উপরে দিব। তো এগুলা কিন্তু Google থেকে আসছে। Google এর ইনস্ট্রাকশন। তো যারা মার্কেটর আছে উনারা অ স্টাডি করছে। মানে যারা হুম, আসলে ভালো। স্টাডি করার পরে দেখা গেছে যে তারা টুলস সম্বন্ধে জানছে বা টুলস এ যারা ইন্ডাস্ট্রি লিডার আছে ওদের কাছ থেকে জানার পরে তারা শিখছে। শিখার পরে হচ্ছে তারা হচ্ছে যে ওই রিলেটেড ভিডিও গুলা বানাইতেছে। তারা কিন্তু আসলে পে করে নাই যে এটা এই শিখার জন্য। বাট হুম, হুম, আমরা কেন আসলে পে করব যদি প্রয়োজন হয়? কারণ হইতেছে যে একটা স্ট্রাকচারড হয় যে একটু তাড়াতাড়ি শিখা যায়। যেমন আপনি যদি ধরেন একটা কোর্স কিনলেন, মানে স্টেপ বাই স্টেপ এইটার পরে এটা শিখা লাগে, এটার পর এটা শিখা লাগে। এরকম আরকি ফ্রেমওয়ার্কটা পাওয়া যায় একটু ধরেন আপনি একটা স্ট্রাকচার ওয়েতে পাইলেন। বাট আমি হুম, মনে হুম, করি এটার থেকে বেশি ইফেক্টিভ যে আসলে কিউরিয়াস মাইন্ডেড। যদি ধরেন আপনি একটা জিনিস আটকে গেছেন ওইটা নিয়ে আপনি অনেক ঘাটাঘাটি করতেছেন। এটার থেকে যা শিখবেন আসলে কোর্স কিনে আসলে ওটা শিখা যায় না। হুম, হুম, হুম। এই যে এখানে একটা কথা বলি। অনেক ক্ষেত্রে হয় কি যারা ফ্রিতে শেখে অ্যা যারা ফ্রিতে শেখে তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি কথাটা বলতে চাইলাম অন্যটা। দেখেন, অ্যা অনেক ক্ষেত্রে কিছু লোক পেমেন্ট দিয়ে এই কারণে কেনে, পেমেন্ট দিয়ে কিনলে একটা উপকারিতা হয় কি? তারা যখন ওই
পে করে টাকা দিয়ে একটা কোর্স কেনে, তখন কিন্তু তাদের মধ্যে একটা আগ্রহ থাকে যে, হ্যাঁ রে, এই জায়গায় আমি টাকা ইনভেস্ট করছি, টাকা দিয়েছি কোর্স কেনার জন্য, তাহলে আমাকে নিশ্চয়ই শিখতে হবে এই জায়গা থেকে কিছু। আর যখন আপনি টাকা ইনভেস্ট করতেছেন না, আপনার মধ্যে কিন্তু শেখার আগ্রহটা থাকবে না তেমন। কিন্তু অনেকের থাকে এবং সে আগ্রহ নিয়ে শেখে। অনেকের মধ্যে সেই কিউরিওসিটিটা থাকে। একটা জায়গায় কোথাও আটকায় গেছে, ওই জায়গায় কেন আটকায় গেছে? ও স্ক্রিনশট দিয়ে ডাইরেক্ট ChatGPT র কাছে পাঠায় দিবে যে, এই জায়গায় সমস্যাটা কি এবং সমাধান কি? হুম। এরকম ব্যাপার। মানে এইটাই হচ্ছে যে কিউরিয়াস মাইন্ডেড না হইলে আসলে হুম, ওখান থেকে একটা বেটার রেজাল্ট বের করা আসলে খুবই কঠিন। কারণ হুম, হচ্ছে হুম, যে প্রোঅ্যাক্টিভ মাইন্ড হইতে হইবে এখানে। যে হুম, হুম, রিঅ্যাক্টিভ মাইন্ড হইলে হইব না। যে আপনি যদি রিঅ্যাক্টিভ মাইন্ডেড হন, দেখা গেছে যে আপনার কোর্সে এমন একটা জিনিস দেখাইছে, এরকম একটা প্রবলেম হয়তো আপনি বাস্তবে ফেস করেন নাই। দেখা গেছে যে পুরা ওয়েবসাইটে কি আ সার্ভার পাইতেছে না বা এইটি হয় মাঝে মাঝে এরকম হয়ে যায়। হুম, হুম, বা ডিজাইন এ একটু প্রবলেম হয়ে যায়। আমারও মাঝখানে হইছিল আপনাকে মেসেজ দিছিলাম যে, "ভাই কি হুম, হইল? হুম, তো ওয়েবসাইট ভাইঙ্গা চিড়া গেছে।" পরে ঠিক করতে পারছি ঘাটাঘাটি কইরা। তো মানে আপনি যদি ধরেন ওই নিজে প্রবলেমটা সলভ করার আগ্রহ না থাকে তাহলে সেক্ষেত্রে হইব না। গিভ আপ কইরা দিবেন। কারণ বেশিদিন হুম। কন্টিনিউ করা যাবে না। দেখা গেছে কোর্সের মধ্যে অনেক প্রবলেম এটা আসলে আপনি ফেস করবেন না। আপনি ইউনিক একটা প্রবলেম ফেস করতেছেন। আবার আপনি হচ্ছে যদি যে একটা হচ্ছে কি, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যদি ওই প্রবলেমটা সলভ করার জন্য আপনার কিউরিয়াস মাইন্ডেড না হন, তাহলে আপনি দেখবেন প্রতিবারই ছোট ছোট ওই কাজগুলার জন্য অন্যকে কিন্তু টাকা দিতে মন চাইবে। যে, "ভাই এই সমস্যাটা সমাধান করে দেন তো।" আবার হুম, টাকা দিলেন। আবার আরেকটা সমস্যায় পড়ছেন। সামান্য 404 এরর আইছে। মনে করেন 301 করতে হবে। রিডাইরেক্ট করে দিলেই হয়ে যায়। এই সামান্য হুম। জিনিসটা আপনার হচ্ছে না। আপনি এই সামান্য জিনিসটা করার জন্য আপনি আবার আরেকজনকে হায়ার করতেছেন। "ভাই, এটা একটু করে দেন তো, আমি আটকায় গেছি এই জায়গায়।" ভাই, এই না সামান্য সলিউশনটা কিন্তু আপনি YouTube থেকেই নিতে পারেন যে, এটা হ্যাঁ, কিভাবে জাস্ট করতে হয়। একটা গুগল করলে জাস্ট এখন তো আরো অ্যাডভান্স ফিচার আছে। যেমন ধরেন হ্যাঁ, আপনি Perplexity যদি আপনি ধরেন আপনি এসইও শিখতে চান ফর হুম, এক্সাম্পল। এখন ওকে হইতেছে রিসার্চ মোড এ দিয়ে হচ্ছে ওরে যদি বলেন যে আমি এরকম আমি এসইও শিখতে চাই। তো ও রিসার্চ পেপারটা দিবে। প্লাস হইতেছে যে ওই টেক্সটের পাশাপাশি হইতেছে সার্চ রেজাল্ট এর পরে YouTube ভিডিও লিংকও দেওয়া থাকে এখন। হ্যাঁ, এখন একদম খুবই লিঙ্ক ইন্টারেস্টিং। দিয়ে থাকবে। যে, এই ভিডিওগুলা ভিডিও দেখেন, লিংক একদম দেয়া ফিল্টার থাকে, করে হ্যাঁ। দিয়ে দিবে। তো এখন আরো বেশি ইজিয়ার করার জন্য বা এখন তো আরো বেশি আরো যেমন হচ্ছে যে আপনি যদি এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করেন, ব্যাকলিংক পাইতে হুম, খুবই সহজ। আমার এমন ওয়েবসাইট ওর স্ক্রিনশট দিয়া ওরে যদি বলেন যে আমার এরকম ব্যাকলিংক লাগবে। ও সব ডিটেইলস দিবে ওর কন্টাক্ট ইভেন আপনার কিছু করাও লাগবে না। হুম, হুম, এখন আ ওপেন ক্লো এগুলো আইসা পড়ছে। বাট আপনি যদি ধরেন আ আরো ওপেন ক্লো বা এটা নতুন অনেকে হয়তোবা অ্যাসিস্ট্যান্ট হয়তো বুঝে না বা এটা সেটা। বাট হুম, আপনি যদি ধরেন যে আসলে স্ক্রিনশট দিয়ে ওরে বলেন যে আমি এই প্রবলেম গুলা সলভ করতেছি, এই প্রবলেম গুলো ফেস করতেছি, এটা কেমনে সলভ করব? তো ওই আরকি ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে না এরকম। তো এইজন্য হইতেছে যে ভবিষ্যতে যে আ লার্নিং যে প্রসেসটা এটা আরকি আমাদের একটু আপডেট করা উচিত। আগে তো হচ্ছে আমরা ভিডিও-টিডিও দেখতাম, কয়েকটা আর্টিকেল পড়তাম। বাট এখন হুম। হচ্ছে যে আরো বেশি সহজ হইছে, আরো বেশি ইফেক্টিভ হইছে। হুম, হুম, হুম। এখন সহজ ভাই। ChatGPT কে যদি আপনি প্রশ্ন করেন, সমস্ত প্রশ্নের উত্তরগুলা পেয়ে যাচ্ছেন। এত কমপ্লেক্স নাই এই জায়গায়। আহামরি কিছু নেই। একটা স্ক্রিনশট মারতে আপনার কি একটা বাটন ২ টা বাটন চাপলে ল্যাপটপ থেকে স্ক্রিনশট হয়ে যায়। সেই স্ক্রিনশটটা আপলোড করলেন, বললেন যে এই জায়গায় এই সমস্যা, আমি এর সমাধান পেতে চাই। এর পরবর্তীটা ধাপটা কি? বা আপনি নতুন একজন বিগিনার, আপনি হোস্টিঙ্গার থেকে বা যেকোনো একটা কোনো একটা সাইট থেকে হয়তো ডোমেইন কিনছেন, হোস্টিং কিনছেন। এখন পরবর্তী ধাপগুলা বুঝতে চাচ্ছেন যে কিভাবে ইনস্টল করতে হয় WordPress। সমস্ত ধাপ ইজি প্রসেস, ইজি। এখানে কিন্তু আহামরি কোনো কমপ্লেক্স নাই। আগে আমি তো প্রতিটা ধাপ যখন আমি WordPress ইনস্টল করছিলাম, আমার মাথার মধ্যে কিছুই ছিল না। আমি জানতামই না A to Z কিছুই জানতাম না। আমি একদম জিরো নলেজ এ ছিলাম। আমি শেখার জন্য যখন ডোমেইন হোস্টিং কিনছি বাংলাদেশী একটা সাইট থেকে, তো এখান থেকে কেনার পর আমি ডোমেইন আ কি কয় WordPress ইনস্টল করলাম। একদম YouTube থেকে দেখে যে WordPress ইনস্টল করব কিভাবে? তারপর WordPress ইনস্টল করার পর এখানে সাইট গুলো ডিজাইন করে কিভাবে? এটা আবার ১ মাস ধরে দেখছি। ১ মাস ধরে দেখে সাইটটা ডিজাইন করা শিখছি একটু। মানে আহামরি নয় কিন্তু বেসিকটা শিখছি। এলিমেন্টর দ্বারা কিভাবে ডিজাইন করতে হয়। তারপর আরো প্রো লেভেলে শিখার জন্য রয়াল অ্যাড অন এগুলো ব্যবহার করা শিখছি। তারপর হেডার, ফুটার ডিজাইন কিভাবে করতে হয়।
হ্যাঁ, এই যেমন যে হচ্ছে যে আবার এখানে আরেকটা বিষয় কি প্রবলেম আমি যে ১ম এ যে প্রবলেমটা আসলে ফেস করতাম। ১ম যখন হুম, শুরুর দিকে যে আমার অনেক ক্ষেত্রে কি হয় কনসেনট্রেশন টা আসলে অন্যদিকে চইলা যায়। যেমন ধরেন আমি যদি বলি যে আমি এজ এ মার্কেটর হিসাবে আমার হচ্ছে যে প্রমোট করা। তাই না? আমার হুম, ওয়েবসাইটটাকে এসইও এর উপরে নিয়ে আসা বা ইয়ে করা। তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি যখন Instagram এ পোস্ট-টোস্ট দিই বা হচ্ছে যে আমি আ ওয়েবসাইট গুলা বানাইতেছি বা ইয়া করতেছি তখন আমার ওই প্রমোটিং এর জায়গাটা থেকে হইতেছে কনসেনট্রেশন সইরা আমার হইতেছে যে চইলা যাইতেছে যে না আমার ডিজাইনিং এ কিভাবে ভালো করা যায়, ডিজাইনিং ইয়া করা যায়। ডেফিনিটলি এটা লাগে। বাট হুম, হইতেছে আমি যেটা বলতে চাইছি অনেক ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কনসেনট্রেশন মুভ কইরা আসলে যে এজ এ মার্কেটর হিসাবে আমাদের কোর প্রিন্সিপাল টা থাকবে যে না আমার রেসপনসিবিলিটি হইতেছে যে না আমার প্রোডাক্টটাকে সেল করা। হুম, আর হুম, হুম, বাকি যদি আমার প্লাস যদি থাকে সাব স্কিল যেমন একটা ওয়েবসাইট বিল্ড করা। ওয়েবসাইটটাকে কিভাবে আরেকটু বেশি থিম ইনস্টল করা বা একটা ব্লগ হুম। পোস্ট কিভাবে লেখা। এগুলা আসলে মার্কেটারের কাজ না। বাট এগুলা জানা থাকলে আরো বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। হ্যাঁ, এগুলো যেমনটা জানা থাকলে আরো অ্যাডভান্স হওয়া যায়। কারণ এই সামান্য জায়গাগুলোর জন্য আপনি আবার আটকায় যাবেন। ক্লায়েন্টের কাছ থেকে হুম, অনেক সময় ক্লায়েন্টের কাছে গিয়ে ধরা খাওয়ারও সমস্যা আছে। মানে ধরাও খাইতে পারেন যে একটা ক্লায়েন্ট আসলো আপনার কাছে এসিও সার্ভিস চাইলো। মনে করেন আপনি জানেন না যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা ভালো নাকি খারাপ। এটাই যদি যাচাই করার আপনার মধ্যে এবিলিটি না থাকে যে ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্সটা এই মুহূর্তে ঠিক আছে নাকি খারাপ আছে। এই ওয়েবসাইটটা দিয়েই এসইও শুরু করব নাকি আগে সাইটটা ইমপ্রুভ করে নেব? আর্কিটেকচারটা আগে ইমপ্রুভ করে নেব নাকি কনটেন্ট দেওয়া শুরু করব? এই ব্যাপারটা যদি আপনি যাচাই না করতে পারেন তাহলে তো আপনি দুর্বল রয়েছেন এখনো। তো এজন্য আগে এইটাই জানতে হবে যে ইউজার এক্সপেরিয়েন্স এর ব্যাপারটাও জানতে হবে। এসইও র এই কনসেপ্টটাও জানতে হবে। কারণ আপনি প্রতিদিন কনটেন্ট দিয়েই গেলেন, পাবলিশ করে গেলেন, ব্যাকলিংক করলেন সবকিছু ঠিক আছে। কিন্তু আপনার তো ইউজার এক্সপেরিয়েন্স ই ঠিক নাই। কল টু হুম। অ্যাকশন গুলো ঠিক মতো জায়গায় মতো নাই। হেডারের মেনুতে ঠিকমতো মেনুগুলো নাই। যেই মেনুগুলো থাকা প্রয়োজন, হ্যাঁ, অপশন তো গুলো থাকা দেখা প্রয়োজন। গেছে যে এগুলা না হইলে দেখা গেছে বাউন্স রেটটা হুম, বেশি আসে। অনেক ক্ষেত্রে হ্যাঁ, হচ্ছে যে আ আ উম ইয়ে আসলে যে ট্রাফিক আসলে লিড করে। আমাদের তো হুম, উচিত হয় যে আমরা যদি কোনো ই-কমার্স থাকে আমরা কিভাবে আসলে আমাদের প্রোডাক্টটা সেল করাইতে পারি। যদি হুম, ইয়া হয় লিড কেমন জেনারেট করা যায় হুম, বা ইফেক্টিভলি কিভাবে আসলে যে আ ওভারঅল সেলিং টা বাড়ানো মেইন বিষয়। হ্যাঁ। তো আমাদের আল্টিমেটলি একজন এসইও হ্যাঁ, স্পেশালিস্টের এটাই গোল থাকতে হবে যে হুম, বিক্রয়টা হুম। কিভাবে বৃদ্ধি করা যায় মার্কেটার, এস এ মার্কেটার এরকম হ্যাঁ। ভাবে থিংক করতে তো হবে। এখন আরকি আমি যেটা আরকি এখন আ আ ভাবি যে অনেক ক্ষেত্রে হইতেছে যে অনেকে টুল সেন্টারড হয়ে যায়। যে না আ আমি হইতেছে যে SEO শিখবো, SEO জাস্ট Href টা শিখলাম বা হইতেছে যে হুম, SEMrush টা শিখলাম বাস এনাফ। আসলে এইটা না। হুম, না আ টুল সেন্টার না হয়ে আসলে যে আমাদের উচিত হলো যে আ স্কিল সেন্টার বা মার্কেটিং বা গোল সেন্টারড মানে গোল কি একটা হইতেছে একটা মার্কেটের গোল হচ্ছে যে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস এটাকে সেল করা। তাই না? হুম, লিড বেশি আনা, উম আ রেভিনিউ জেনারেট করা। তো হুম, এটা SEO দিয়ে হোক বা হচ্ছে যে এটা পেইড অ্যাড দেয়া হোক বা যেটাই হোক, তো মেইন সেন্টারটা গোল হবে হইতেছে যে আমাদের কিভাবে লিড বেশি হয় বা যে রেভিনিউ কিভাবে জেনারেট বেশি হয়। হুম, তো টুলস হোয়াটএভার বা হইতেছে যে এআই আইসা পড়ুক বা যাই আইসা পড়ুক, এটা হোয়াটএভার এটা আ আসুক বা না আসুক বা চেঞ্জ হোক বা না হোক এটা কোন ম্যাটার করে না আসলে। ম্যাটার করে হইতেছে যে আমরা যদি SEO র প্রেক্ষাপটে আসি যে আমার ট্রাফিক বাড়তেছে কিনা? এটা আসলে বিষয়। ট্রাফিক হ্যাঁ, হ্যাঁ, Google থেকে আসতে পারে, হচ্ছে যে LLM থেকে আসতে পারে বা যেকোনো যে ইয়ে থেকে আসা যায়। তো এটা আরকি বিষয় যে আমাদের আ গোল ওরিয়েন্টেড হওয়া এখন আমাদের বেশি উচিত। আমি মনে করি হুম, অনেকে হুম। টুল সেন্টারড হয় আরকি। অনেকে শুধু ওই যে বললাম আ বিষয়টা হচ্ছে অনেকে শুধুমাত্র সেমরাশ শিখছে, কিওয়ার্ড রিসার্চ শিখছে। এখন বলতেছে আমি এসইও এক্সপার্ট। ঠিকই হ্যাঁ, আরে ভাই আপনি তো শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ শিখছেন। এইমাত্র কেবল টুল ব্যবহার করা শিখছেন। ঠিকমতো এক্সপ্লোরই করেন নাই রিয়াল জার্নিটা কিভাবে করতে হয়। একটা ওয়েবসাইটকে 0 থেকে 100K পার মান্থ এরকম নিয়ে যাইতে হয়। ক্লিক যেন আসে আহামরি, একদম কনভার্ট যেন হয়। তো এইটা তো জানতে হবে। কিভাবে টাইটেল গুলো আই ক্যাচি হতে হয় যাতে করে অডিয়েন্স ক্লিক করতে আগ্রহী হয়। এইটা তো জানতে হবে। সাইকোলজিও আছে এই জায়গার মধ্যে। এই যে হ্যাঁ, যেমন তো হুম, অনেক ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে YouTube এ ভিডিও বানায় অনেকে, প্রতিনিয়ত ভিডিও বানাইতেছে।
কিন্তু ভিডিওর মধ্যে ভিউ হইতেছে না। কারণ কি? এখানেও একটা গেম আছে। তো গেমটা আছে এইটাই যে ভিডিওর ১ম এর introduction টা তাদের আহামরি হচ্ছে না। যাতে অডিয়েন্স হুক হয়ে যায় দেখার জন্য। অথবা থাম্বনেইল আহামরি হচ্ছে না। টাইটেল আহামরি হচ্ছে না। কিন্তু ভিডিও ইনফরমেটিভ ঠিক আছে। ভিডিও ইনফরমেটিভ পুরোটাই। ভালো গাইড দেওয়া হইছে। কিন্তু ১ম এই হুক না থাকার কারণে এবং থাম্বনেইল অ্যা অ্যাট্রাকটিভ না হওয়ার কারণে কিন্তু অডিয়েন্স ক্লিক করতেছে না। তো হুম, এই বিষয়গুলোও জানতে হবে যে একটা ওয়েবসাইটে ভিজিটর আসলে তারা কি আগে লক্ষ্য করে? তারা ইউজার ইন্টারফেসটা দেখে যে এই জায়গার ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো কিনা, সুন্দর আছে কিনা, প্রফেশনাল কিনা, যেটা আমার দরকার সেই বাটনটা কোথায়? নেক্সট বাটনটা কোথায়? রিড মোর বাটন বা কল টু অ্যাকশন যে এখানে বাই নাও বাটনটা কোথায়? হুম। তারা যেন এটা সহজে পায়। প্রোডাক্টের ডেসক্রিপশনটা কোথায় আপনার? সেটা যেন ক্লিক করলে হোভার করলেই বা ক্লিক করলেই যেন সহজে দেখা যায় যে এখানে এই যে এই প্রাইস, এখানে অ্যা কতদিন শি এই প্রোডাক্ট কিনলে কতদিনে শিপ করবে তোমার ওখানে? এখানে সব যেন গাইড থাকে একটা প্রপার গাইড। মানে একটা ই-কমার্স ওয়েবসাইটের এরকম যেন সুন্দরভাবে স্ট্রাকচার করা থাকে। তো ইউজার এক্সপেরিয়েন্স টার ব্যাপারটাও দেখতে হবে একজন এসইও এক্সপার্ট হিসেবে। কারণ প্রোডাক্ট আপলোড করছেন, প্রোডাক্টের ডেসক্রিপশন আপলোড করছেন। কিন্তু কল টু অ্যাকশনই যদি না থাকে তাহলে আপনার কি ওই এসইও করে কি করবেন ওইটা দিয়ে? হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ, তো আ হ্যাঁ, এটাই আসলে যে আ কিছু যে ধরেন আমি মোটামুটি মার্কেটিং করতেছি, আমার সবকিছু পারফেক্ট আছে। বাট ইউজার এক্সপেরিয়েন্স ঠিক নাই। দেখা গেছে যে বাউন্স রেট বেশি বা হইতেছে যে আমার কল টু অ্যাকশন হইতেছে না বা রেভিনিউ জেনারেট হইতেছে না। তো হুম, সেক্ষেত্রে আমাদের এইটুকু আসলে খেয়াল করা উচিত যে ক্লায়েন্টের আসলে গোল কি? ক্লায়েন্টের তো গোল হইতেছে যে নাম্বার 1 পেজে থাকলে তো ক্লায়েন্টের কোনো লাভ নাই। যদি ওখান লাভ থেকে নেই। হ্যাঁ, হচ্ছে রেভিনিউ জেনারেট না হইতেছে বা কনভার্ট না আসতেছে। তো সেক্ষেত্রে এগুলা হচ্ছে যে দেখা বা ওভার দ্যা টাইম একজন মানুষ আসলে কন্টিনিউ করতে আসলে এটা হয়ে যায়। বাট তার একটা শিখার আগ্রহ থাকা উচিত। হুম। না শুধু তারপরেও হয়তো টুলস বা হচ্ছে যে জাস্ট টুল শিখলাম। বাট হইতেছে যে রিয়াল হিউম্যান ইমোশন গুলা বা হচ্ছে যে এগুলা আমরা খেয়াল করলাম। অনেক সময় দেখা গেছে যে সাইট অডিট করার পরে বলে যে তোমার এই পেজে আ অনেক ওয়ার্ড কম আছে বা হইতেছে যে বা ক্লায়েন্ট চাইতেছে যে এই ওয়ার্ডের মধ্যে এই পেজটাতে মানুষ যখন ঢুকবে যাতে আমার এই ভিডিওটা ওনরা দেখে। কিন্তু হুম, এখানে আমার মেশিন বলতেছে যে তোমার এখানে ওয়ার্ড কাউন্ট অনেক কম। তো সেক্ষেত্রে আমি যদি এতগুলা ওয়ার্ড দিয়ে রাখি ওখানে, তো মানে আমার ইউজার এক্সপেরিয়েন্স টা নষ্ট হয়ে গেল, তাই না? তো হুম, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডের আসলে সাথে এই সাথেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এগুলো আরকি আমাদের এই মার্কেটিং এর যে ব্রেইনটা এটা আসলে মেইনলি ইউস করার এখানে বিষয় হুম। আছে। আপনার নিজের সাইকোলজি খেলতে হবে যে ওই ইউজার কি চাচ্ছে সেই অনুযায়ী। তো এখন পরবর্তী ধাপে আসি। অনেকে কাজ শেখার পরে অ্যা মনে করেন যে আচ্ছা আমার সাধারণত কোয়েশ্চেন এখানে আমার ভাই ২ টা। কোয়েশ্চেন হইতেছে ২ টা। দেখা গেছে যে অনেকেই প্রথমত মার্কেট হচ্ছে যে আ কাজ শিখলো। কাজ শিখার পরে হচ্ছে যে অনেকেই মানে আমি এই যে এটা বলতেছি অনেকেই তো ক্লায়েন্ট তো পায় না ওরা তো বাদ। যে যারা আসলে হুম, ক্লায়েন্ট পাইতেছে না। আমি যদি আরেকটু মানে ২ টা এখানে বিষয় আসে। একটা হচ্ছে যে কেউ স্টার্টিং করছে, স্টার্টিং এ ক্লায়েন্ট পাইতেছে। বাট দেখা গেছে তিনি ঝইরা যায়। মানে হুম, হুম, ২-১ টা ক্লায়েন্ট পাওয়ার পরে হইতেছে আর নিজের গ্রোথটা সাস্টেইন করতে পারতেছে না। একটা এক টাইপের মানুষ। ২য় হইতেছে যে এই এই মানে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? ২য় হচ্ছে যে অনেকে আছে irrelevant হয়ে যায়। যে irrelevant অনেকদিন আগে শিখছে একটা স্কিল যে মানে SEO ইন্ডাস্ট্রি তো প্রতিনিয়ত চেঞ্জই হইতেছে বা আইটি গুলো হুম, চেঞ্জ হয়। ইন্টারফেসেস বা সবকিছুই ওভারঅল চেঞ্জ হয়ে যায়। অ্যালগরিদম চেঞ্জ হয়, চেঞ্জ হয়। তো অনেকেই হচ্ছে যে তিনি আসলে ভালো হয়তোবা ক্লায়েন্ট পাইতেছে ১-১.৫ বছর ভালোই সাস্টেইন করলো। কিন্তু তিনি আসলে না শিখার কারণে তিনি irrelevant হয়ে গেল। আরেকজন হইতেছে যে আ তিনি সাস্টেইন করতে পারতেছেন না। ২-১ টা ক্লায়েন্ট পাওয়ার পরে আসলে আরেকজন ক্লায়েন্ট পাইতেছে না। যে এই প্রবলেম গুলো আসলে কিভাবে কোন জায়গায় ফোকাস দেওয়া উচিত? পার্সোনাল ব্র্যান্ডিং বা হইতেছে যে কিভাবে কি করা উচিত? হুম। এই জায়গায় আমি একটা বলতে চাই। অ্যা অনেকে আমরা ১ম বেলায় শুরু করি কি? আমরা হয়তো কাজ শিখি। এখন কনফিডেন্ট একটা পায়ে যাই যে হ্যাঁ, এখন আমি হয়তো কাজটা করতে পারবো। ক্লায়েন্ট পাওয়ার জন্য এখন নেমে যাই। ১ম এ আমরা মার্কেট প্লেস এর উপর ভরসা করি। ঠিক আছে? ওকে, অলরাইট। আপনি মার্কেট প্লেস এ গেছেন। কিন্তু মার্কেট প্লেস এ আপনার মতো আহামরি মানে অসংখ্য লোক গেছে। আপনি ওই কম্পিটিশন এর মধ্যে কোথায় হারিয়ে যাবেন তার কোনো ঠিক নাই। কিন্তু
আমাদের মধ্যে অসংখ্য লোক আছে যারা মনে করে যে আমি ১ সপ্তাহের মধ্যে একটা প্রোফাইল করলাম। ১ সপ্তাহের মধ্যে হয়তো আমি একটা ক্লায়েন্ট পাইতে পারি। এরকম একটা ধারণা নিয়ে বসে। যে আমি Fiverr এ একটা প্রোফাইল করছি এবং Upwork এ একটা করছি। আমি হয়তো কয়েকদিনের মধ্যে একটা প্রো আ কাজ পেয়ে যাবো। এই একটা ধারণা। এই ধারণা থেকে বাইরে আসতে হবে। ভাই আপনি আজকে প্রোফাইল করছেন, আপনার কোনো গ্যারান্টি নাই আপনি আগামীকাল পাইবেন নাকি ১ বছর পর পাইবেন নাকি ২ বছর পর পাইবেন। মার্কেট প্লেস আপনাকে কোনো গ্যারান্টি দেবে না যে আপনি কবে ক্লায়েন্ট পাইবেন। মার্কেট প্লেসের উপর পুরোপুরি ভরসা নেওয়া যাবে না, কখনোই নয়। মার্কেট প্লেসের উপর শুধু ডিপেন্ড করা যাবে না। ডিপেন্ড করতে হবে নিজের উপর যে আমি কিভাবে আমার স্কিলটাকে প্রমোশন করতে পারি। সেটা হোক LinkedIn ব্যবহার করে কিংবা YouTube ব্যবহার করে। এই যে যেমন আমরা কথা বলতেছি, হুম। আমাদের ব্যাপারে লোক কিন্তু জানতেছে যে আমরা কি করতেছি। হালকা হলেও জানতেছে। ২-১ জন হোক বা হ্যাঁ, ৪ জন হোক, ৫ জন ভিউয়ার হলেও ৫ জন জানতেছে। কিন্তু এট লিস্ট জানতেছে। তো এইটাই হচ্ছে প্রমোশন। আপনি LinkedIn এ প্রতিনিয়ত যদি লেখালেখি করেন যে এইভাবে আমি একটা কাজ শিখছি, এইভাবে আ একটা ক্লায়েন্টকে সেবা দিছি। এই পরিমাণ তার রেভিনিউ হইছে। এইভাবে যদি একটা পোস্ট লেখা যায়, এটা একটা কেস স্টাডি। এটা যখন শেয়ার করলেন ১০ জন পড়লো। ১০ জন পড়লো তার মধ্যে একজনই হচ্ছে ওই ধরনের প্রবলেমের মধ্যে যাচ্ছে। সে আপনার সঙ্গে আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবে বা কনট্যাক্ট করার চেষ্টা করবে। ভাই আমিও তো এই ধরনের সমস্যার মধ্যে যাচ্ছি। আমাকে কি সলভ করে দিবেন? তো এই ধরনের আপনাকে প্রমোশন করতে হবে নিজেকে। আপনি যদি প্রমোশনই না করেন আপনাকে চিনবে কে? এটাকে নিজেকে হুম, জিজ্ঞেস করেন। আপনি প্রমোশনই করতেছেন না। আপনাকে কে জানবে? আপনি মার্কেট প্লেস আর কয়জনকে জানাবে? মার্কেট প্লেস তো আপনার গিগটা নিয়ে প্রমোশন করে বেড়াচ্ছে না Facebook এ। আপনার গিগ ওখানেই রেখে দিচ্ছে। আর ওখানে যারা ১ম এ আসা তারা ১ম এ আসছে। আপনি লাস্টে যাওয়ার লাস্টেই যাচ্ছেন ১ম এ। সবসময়। এটা খেয়াল করে দেখছেন? সবসময় হুম, কিন্তু হুম, ওই গিগ গুলা যেগুলো র‍্যাংক করে ১ম এ বারবারই কিন্তু কিছু সংখ্যক লোক র‍্যাংক করে। ওরা প্রতিনিয়ত র‍্যাংক করে। কারণ ওদের ফিডব্যাক আছে অলরেডি। হুম। অ মার্কেট প্লেস গুলো চায় যেগুলো বিক্রি হচ্ছে এবং যারা ভালো মানের লোক তারাই র‍্যাংক করুক। কারণ এদেরকে বিক্রি করার ফলে আমার আমার রেভিনিউ আসতেছে। রেভিনিউ মার্কেট বাড়তেছে। প্লেস গুলো এটা চাচ্ছে। হুম, হুম, এবং আমরা অনেকেই নতুন যারা তারা চাচ্ছি এখানে গিগ করে র‍্যাংক করানোর চেষ্টা করা। কিন্তু আমাদের তো ফিডব্যাক নাই। আমাদের এক্সপেরিয়েন্স ও নাই। নতুন আমরা। হুম, আমাদের কেন র‍্যাংক করে দিবে একটা মার্কেট প্লেস? কেন র‍্যাংক করে দিবে? ওই আমাদের যদি একটা অর্ডার দেয়, আমরা যদি অর্ডারটা ক্যানসেল করাই কোনরকম ভুলভাল করে, তাহলে তো মার্কেট প্লেসও আমাদেরকে ব্যান করে দেওয়ার চেষ্টা করবে এবং ক্লায়েন্টের কাছ থেকেও ও একটা ব্যাড ফিডব্যাক পেয়ে যাবে মনে করেন। হুম। তো এই হচ্ছে অবস্থা। সবাই মনে করেন যে শুধু মার্কেট প্লেসের উপরেই ডিপেন্ড করে থাকে। তারা নিজেদের প্রমোশন করার চেষ্টা করে না। নিজেদের প্রমোশন না করলে আপনি একসময় হারাই যাবেন, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন। আপনার অস্তিত্বই থাকবে না কখনো। হুম। হ্যাঁ, সেটাই। তো এক্ষেত্রে হচ্ছে যে ধরেন পার্সোনাল ব্র্যান্ডিং এ যদি ফোকাস দেওয়া হয়, কেউ যদি চায় যে না পার্সোনাল ব্র্যান্ডিং এ আমি ফোকাস দেই। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোন প্ল্যাটফর্মটা সবথেকে বেশি ইফেক্টিভ? LinkedIn অথবা হচ্ছে যে YouTube, সে কি YouTube ভিডিও বানাবে নাকি LinkedIn করবে নাকি কি করবে আসলে? দারুণ প্রশ্ন ভাই। এটা ডিপেন্ড করে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট কোন প্ল্যাটফর্মে থাকে। আপনার ক্লায়েন্ট যদি YouTube এ থাকে তাহলে YouTube এ। আপনার ক্লায়েন্ট যদি LinkedIn এ থাকে তাহলে LinkedIn এ। আপনার ক্লায়েন্ট যদি Facebook এই ব্যবহার করে, শুধু Facebook ব্যবহার করে তাহলে Facebook এ। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি? আপনার ক্লায়েন্ট হয়তো সব প্ল্যাটফর্ম ব্যবহার করে, কম বেশি। হুম, তাহলে হুম। আপনার সব জায়গায় থাকা প্রয়োজন। মনে করেন এই ব্যাপারে একটা সলিড ভালো ফাউন্ডেশন হচ্ছে আপনি যেকোনো একটা সোশ্যাল মিডিয়া আগে পিক করেন। হয়তো Facebook কিংবা LinkedIn কিংবা YouTube। তো হুম। যেকোনো জায়গায় আগে একটা জায়গায় শুরু করেন। আপনার যত অডিয়েন্স আছে সবাইকে কিন্তু আপনি ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাইতে পারবেন। হ্যাঁ, এক্সাক্টলি। মনে করেন আমি LinkedIn শুরু করছি। আমার LinkedIn এ 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আমি এখন তাদেরকে বলতে পারি, "এটা আমার YouTube চ্যানেল। এখানে আমার যারা আমাকে ফলো করতে চাও এখানে ফলো করুন।" আমার যারা ট্রাস্টেড ফলোয়ার, যারা আমাকে ফলো করে, তারা কিন্তু সরাসরি ওই জায়গায় চলে যাবে। যায়া সাবস্ক্রাইব হুম, করে আসবে। কারণ আমি তাদেরকে ডাইভার্ট করে নিয়ে গেলাম। তো একসঙ্গে সব জায়গায় ফোকাস না দিয়ে একটাকে আগে ফোকাস করা উচিত আমি মনে করি। এবং অনেক ক্ষেত্রে আমি এটাও বলি যে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে YouTube এ যে ভিডিওটা পাবলিশ করতেছেন,
সেম ভিডিওটা ফেসবুকেও পাবলিশ করেন, তাহলে কি হয়ে গেল? সেম হয়ে গেল। আপনার ফেসবুকে পাবলিশ করতে আর ইউটিউবে পাবলিশ করতে কতক্ষণ সময় লাগবে? এ সময় ২-৩ তো খুব মিনিট। বেশি লাগার কথা না। হুম, হুম, ইউটিউবে পাবলিশ করে রেখে দিলেন, ফেসবুকে একটু এনগেজ করলেন অন্যজনের সঙ্গে। বিষয়টা খুব বেশি আহামরি না। একই হুম। ভিডিও ২ জায়গায় চলে গেল। আবার LinkedIn যখন ব্যবহার করতেছেন শুধু LinkedIn এই থাকার চেষ্টা করুন। LinkedIn এর সঙ্গে LinkedIn কিন্তু শুধু টেক্সট ফরমেট টাইপের কনটেন্ট গুলো বেশি কনজিউম করে অডিয়েন্স, এবং ক্যারোসেল আছে, হুম। ভিডিও চলে অবশ্য। তবে LinkedIn একটু ডিফারেন্ট ধরনের। এখানে এমপ্লয়ি এবং সিইও ফাউন্ডার এদের সঙ্গে কানেকশন হওয়ার একটা মাধ্যম এই জায়গাটা। তো এখানে এখানে ভিন্ন ধরনভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এই প্ল্যাটফর্মটা একটু অন্যরকম। আপনাকে বুঝতে হবে যে এখানে যদি আমার ক্লায়েন্ট থাকে তারা কি ধরনের কি চাচ্ছে বা তারা কি সমাধান চাচ্ছে। তাদের সঙ্গে তাদের জন্য কি পোস্ট লেখা যেতে পারে। তারা কোথায় আছে তাদের সঙ্গেও আবার এনগেজ করা প্রয়োজন। নয়তো আপনি হ্যাঁ, তাদের কানেকশন এক্সাক্টলি। আসবেন না। তাদের হাতের নাগালে এখানে যেমন যেমন ধরেন হচ্ছে যে আগে বোঝা যে আসলে প্ল্যাটফর্ম গুলা কি টাইপের প্ল্যাটফর্ম হুম, আর হচ্ছে যে আমার নিশটা কিসের উপর বা আমার হয়তো হুম, ফোকাসটা কোথায়। যদি ধরেন কারো হচ্ছে যে একটা ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স শপ আছে। তো তিনি হুম। আসলে শুধু তার তো আসলে LinkedIn এ পোস্ট দিয়ে তার লাভ নাই। কারণ কেউ তো হ্যাঁ, আর হ্যাঁ, LinkedIn এ এক্সাক্টলি যাবে না বুঝতে যে পারছি। শপিং করতে। সে হ্যাঁ, হয়তোবা ভিজুয়াল যদি ভিডিও প্রোডাক্ট হয় বা এটি হয় হয়তো Pinterest, Instagram এই ২ টা অনেক ভালো করবে। হুম, কারণ হচ্ছে যে মানুষ দেখতে চায় বা প্রোডাক্ট দেখতে চায়। Facebook ও ভালো করে হুম, অ্যাড-ট্যাড। বাট হইতেছে যে কোনো ভিজুয়াল কোনো নিশ-টিশ থাকলে ট্রাভেল বা এটি, তো সেক্ষেত্রে তিনি আ চুজ করবে হচ্ছে যে Pinterest বা আ Instagram এ সেক্ষেত্রে ভালো ওয়ার্ক করবে। কারণ মানুষ দেখতে যাইতেছে যে এই প্লেসটা কেমন বা এনজয় করতে চাইতেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমার যদি নিশ থাকে টেক্সট বেস যেমন মার্কেটিং বা হচ্ছে যে অন্যান্য যে ইগুলা আছে আ নিশ গুলো আছে এরকম থাকলে সেক্ষেত্রে LinkedIn অনেক ভালো করবে। LinkedIn হুম, হুম। আ হয়তো Twitter ও ভালো করতে পারে। কারণ হচ্ছে সেক্ষেত্রে মানুষ ওই যায় ওখানে পড়তে, কোন কিছু হ্যাঁ, শিখতে বা হ্যাঁ। হচ্ছে যে করতে, engagement আনতে। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিটাকে আবার আগে যাচাই করতে হয় যে আমার ইন্ডাস্ট্রিটা কি? হ্যাঁ, আবার অনেকেই হচ্ছে যে যারা আ LinkedIn বা হচ্ছে এগুলা যারা হচ্ছে ভালো, ভালো মানুষজন ইউজ করে HR-টেচার বা সিইও ফাউন্ডার এরা ইউজ করে। এরা কিন্তু অফিসেও ইউজ করে। সেক্ষেত্রে ভিডিও একটা অফিসে তারা দেখবে না, তাই না? তো হুম, সেক্ষেত্রে টেক্সট বেস এগুলো ভালো এইজন্য ওয়ার্ক করে আসলে। হুম, তো হুম, আরকি যে ধরনের কনটেন্ট বা কি টাইপের হচ্ছে যে আমার নিশ ওই বুইঝা আসলে যে গ্রো করার চেষ্টা করা। বাট ডেফিনিটলি ফার্স্ট মানে একটা প্ল্যাটফর্ম আগে চুজ করা, ওখানে একটু পার্সোনাল ব্র্যান্ড বানানোর চেষ্টা করা। একটা দাঁড়ায় গেলে দেন আস্তে, আস্তে অন্যগুলো দাঁড়ানো খুব সহজ। যেমন ধরেন হুম, হুম, কেউ হচ্ছে যে আ ইমেইল লিস্টে ধরেন ১,০০,০০০ ফলোয়ার আছে। তিনি চাইলে সে যদি পডকাস্ট স্টার্ট করে, সে কিন্তু তার পডকাস্টটা প্রমোশন করতে পারে আস্তে, আস্তে। তার হুম, তার যে অবশ্যই। ইমেইল লিস্টে আছে তিনি যেহেতু ডেইলি বেস আ রেগু আ উইকলি বেসিস অথবা ডেইলি বেসিস যে মেইল করে, তো সেখানে কোনরকম একটা প্রমোশনাল টাইপের একটা দিয়ে দিল। বাট এরকম আরকি যে একটা প্ল্যাটফর্মে ফোকাস দিয়া ওখান থেকে গ্রো করা দেন হচ্ছে যে একটা দাঁড়ায় গেলে বাকিগুলা আসলে সহজ। যেমন ধরেন হ্যাঁ, বড়, বড় যারা বাকিগুলো পার্সোনাল এমনিতেই দাঁড়ায় যাবে তখন। হুম, বড়, বড় বাকিগুলো যারা তখন মার্কেটর এমনিতেই আছে দাঁড়ায় যাবে। যেমন দেখবেন আপনার যদি ফলোয়ার হয়ে হুম, যায়, ঠিক আছে? 1 মিলিয়ন ফলোয়ার, সাবস্ক্রাইবার যদি হয়ে যায় YouTube এ, তখন দেখবেন যে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে যদি আপনি ভেরিফাই করে রাখেন, যদি আইডেন্টিফাই করা যায়, তখন দেখবেন যে অডিয়েন্স ওগুলোতে এমনিতেই সাবস্ক্রাইব করে রাখছে, বা আপনি শুধু YouTube এ লিঙ্ক দিয়ে রাখছেন, ওখানে আপনাই চলে গেছে। অডিয়েন্স এমনি হয়ে হ্যাঁ, গেছে। হুম, তো এক্সাক্টলি সেটাই। একটা করে আগাইতে হবে। আপনি একটা আগাইলেই অন্য জায়গায় এমনিতেই অটোমেটিক্যালি মার্কেটিং হয়ে যাবে। বিষয়টা হ্যাঁ, এরকম। এইজন্য আরকি নিশটা আসলে আগে বুঝা যে আসলে কি এটা কি ভিজুয়াল হ্যাঁ, নিশ নাকি হচ্ছে যে একটা টেক্সট বেস নিশ সেটা আরকি বোঝার পরে দেন হচ্ছে যে আমি যদি একটা প্ল্যাটফর্ম ফোকাস দেই, ফোকাস সিলেক্ট করি যে না আমার এই প্ল্যাটফর্ম এইটা আছে। দেন ওটাকে গ্রো করলে বাকিগুলো আসলে ইজি গ্রো করা। আমি যখন LinkedIn শুরু করেছিলাম তখন এটা ২০২৩ সালের শেষের দিকে। ২৩ সালের শেষের দিকে বা ২৪ সালের শুরু এটা। হুম, ২৪, ২৫, এটা ২৬, অনেক বছরই হইছে। ২৪, ২৫, ২ বছর, ২ বছর প্রায়। আর এটা তো ৪ মাস চলে এখানে। হুম, হ্যাঁ, তো ২ বছর ৪ মাস। আমার প্রায় এখন ৮,০০০ ফলোয়ার আছে।
ফলোয়ার ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি LinkedIn থেকে আমার ক্লায়েন্ট পাইছি। LinkedIn এ আমার একটা যথেষ্ট ট্রাস্ট হয়েছে অডিয়েন্সের সঙ্গে। যখন আমি একটা পোস্ট লিখি, অনেক লোক এই পোস্টগুলোর সঙ্গে কমেন্ট এনগেজ করে, করে। এনগেজ করে। কারণ হচ্ছে তারা মনে করে যে এটা রিয়াল হিউম্যান একজন লিখেছে। শুধু রোবট দ্বারা লেখে নাই। কারণ কনটেন্ট গুলোই এমনভাবে লেখা হয়। আমি প্রতিনিয়ত কমেন্ট করি অনেকজন লোকের সঙ্গে। অনেক পোটেনশিয়াল ক্লায়েন্টদের পোস্টেও আবার কমেন্ট করে আসি। যাতে করে তাদের সঙ্গে আগে অ্যা মানে পরিচয় তৈরি হয়। পরিচয় না তৈরি হইলে কানেকশন তৈরি হয়। আমি যদি সরাসরি তাকে ডিএম করে বলি যে আমার এই সার্ভিস আসেন নেন, তারা আমাকে কিন্তু রিজেক্ট করে দিবে। আর যখন আমি তাদের পোস্টে আগে কমেন্ট করি, তাদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করি, তখন কিন্তু তারা মনে করবে এই লোকটার সঙ্গে আমি অনেকদিন ধরে পরিচিত। ফিড অন্তত ফিডের মধ্যে যদি পরিচিত হয়ে যাই, তখন কিন্তু একটা ব্যক্তি ট্রাস্ট করতে চায়। যে এই লোকটাকে আমি প্রতিদিন দেখি এইরকম কথা বলে। হুম। এই লোকটাকে আমি দেখি প্রতিনিয়ত এইরকম ব্যাপারে পোস্ট করে। তখন এটা একটা পরিচিত হওয়ার সহজ মাধ্যম অন্যজনের একটা পোটেনশিয়াল ক্লায়েন্টের সঙ্গে। হ্যাঁ, এমনকি এক্সাক্টলি। এমনকি অনেক লোক আছে যারা আমাকে ক্লায়েন্ট না, কিন্তু তারা আমাকে রেফার করে দেয় ক্লায়েন্ট। যে ভাই আমি অমুক লোককে দেখছি এই ব্যাপারে কথা বলতে, প্রতিনিয়ত এই ব্যাপারে পোস্ট লেখে, এসইও এর ব্যাপারে পোস্ট লেখে দেখি। আপনি তার কাছে যেয়ে জিজ্ঞেস করতে পারেন সে ভালো সার্ভিস দিতে পারে। আমি দেখি যে হঠাৎ করে একটা করে ক্লায়েন্ট আসে, তারা বলে যে আমাকে অমুকজন পাঠাইছে আপনার ব্যাপারে বলল। আমি অবাক হয়ে যাই। আরে ও তো আমার ক্লায়েন্টও না, কিন্তু একটা রেফার তো করছে হুম। অন্ততপক্ষে। হ্যাঁ, সেটাই। যেমন এটা যদি আমরা ইন্টারেস্টিং। বাংলাতে একটু বলি যেমন প্র্যাকটিক্যালি অনলাইন বাদে যদি অফলাইনে বলি দেখবেন যে আমার মানে নিজের চোখে দেখা সেটা হচ্ছে যে আ অনেক ক্ষেত্রে হচ্ছে যে ওই যখন ঔষধের মানে বিভিন্ন ডাক্তার বা ফার্মেসির ইয়েতে যারা আসলে হ্যাঁ, ওই যে হ্যাঁ। সেল করতে চায়। হুম, ওষুধের কোম্পানি থেকে আসে যে ভাই এটা নেন ভাই। আর অনেকে আসলে নিতে চায় না। নিতে না হুম, না না নিতে চাইলে হচ্ছে যে ভাই আমার কার্ডটা এট লিস্ট রাখেন। মানে কার্ডটা এট লিস্ট তারে দিয়ে আসে। তার যদি প্রয়োজন নাও হয় তাও দিয়ে আসে। এখানে সাইকোলজির পার্টটা হচ্ছে যে ইন কেস যদি ধরেন আমার এখন ওই ওষুধ এরকম একটা হঠাৎ প্রয়োজন পড়ল যে না আমার একটা ঠান্ডার ওষুধ লাগবে। তো হুম, আমার সাথে উনার সাথে পরিচিত হইছিল যে উনি ঠান্ডার ওষুধ বিক্রি করে। বাট উনি হচ্ছে যে আ তখন আমার প্রয়োজন ছিল না। তো উনি আমার সাথে একটু পরিচিত হইছে জাস্ট। বাট উনি আমাকে বলছে যে, "ভাই এট লিস্ট আপনার ওষুধ দরকার নাই, কিছুই দরকার নাই। আমি এই ওষুধের একটা ওষুধের ইয়েতে কাম করি। আপনার কার্ডটা রাখেন এট লিস্ট।" তো এই হুম, যে এটা বলল, এটাই কিন্তু যখন আমার ঠান্ডা লাগবে, আমার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমাকে একটা রিমাইন্ডার দিবে যে, না ওই যে ওই ব্যক্তি তো আসলে এরকম আ ঠান্ডার ওষুধ বিক্রি করে। তো হুম, হয়তোবা আমার কাছে ওই নাম্বারটা আমি যদি রাখিও হয়তোবা তার সাথে আমার একটা কানেক্ট হওয়ার একটা থাকে। এইজন্য আসলে যে লেখালেখি করা বা একটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আসলে আ উপরের দিকে থাকা আমি যেটাকে বলি যে না হুম, কন্টিনিউয়াসলি পোস্টিং করা। আপনি যদি অনলাইনে এত মিলিয়নস অফ পোস্ট প্রতিনিয়ত হইতেছে। কিন্তু আপনি যদি পোস্ট না করেন বা হচ্ছে যে আপনার এক্সপার্টিস টা বা লার্ন করতে না থাকেন, আর আপনি যদি এটা যদি শো করতে না থাকেন তাহলে আপনি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন আসলে। অবশ্যই কারণ হারায় যাবে। মানুষের চোখের কারণ থেকে চইলা যাবে। এত লোক নিয়মিত প্রমোশন করতেছে। আপনাকে কেন হায়ার করবে মানুষ? আপনার সম্পর্কে জানেই না লোক। এ এ হুম, এইটা একটা ভাবেন, একটা কনসেপ্ট দিয়ে ভাবাই। দেখেন, মনে করেন আপনিও একটা ফ্রিল্যান্সার, আমিও একটা ফ্রিল্যান্সার। আপনি কোন পোস্টই লেখেন না। আমি প্রতিনিয়ত পোস্ট করি। আমাকে সোশ্যাল মিডিয়াতে আমার ক্লায়েন্ট দেখে। কিন্তু আপনাকে দেখে না। আপনার ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট কিভাবে আপনাকে চিনবে? আপনাকে তো দেখেই না কোনদিন। আপনি কি হ্যাঁ ব্যাপারে সেটাই। কাজ করেন বা কি জানেন, কি ব্যাপারে স্পেশালিস্ট আপনাকে তো চেনে না। কিন্তু আমাকে তো অন্ততপক্ষে চেনে। আমার হেডলাইনটা সে দেখে যখন আমি পোস্ট করি। যেখানে লেখা হ্যাঁ, থাকে এসইও স্পেশালিস্ট এবং আমি এই ব্যাপারে কাজ করি, ওই ব্যাপারে তো একটা লেখা থাকে যে এই ব্যাপারে লেখে লোকটা। তখন ওই লোকটার ট্রাস্ট জাগে যে এই লোকটা তো এই ব্যাপারে কথা বলতেছে, নিশ্চয়ই এর কাছে কিছু একটা নলেজ আছে। অন্ততপক্ষে সার্ভিস না নিলেও আমি একটু কথা বলে দেখি কি বলে, হুম, এটা বলবে। তো অনেক ক্ষেত্রে এই বিষয়টা বুঝার চেষ্টা করে না যে একটা ফ্রিল্যান্সার সরাসরি কাজ শিখে সরাসরি মার্কেট প্লেসে যায়। তারপর আর সে কোনো নিজের প্রমোশন করার চেষ্টা করে না। এভাবে করতে থাকলে ওই লোক জীবনেও লং টার্ম সাস্টেইন করতে পারবে না। ১ বছর পর হারায় যাবে তার জব। হ্যাঁ, এক্সাক্টলি। এখনকার যুগে অনেক ক্ষেত্রে জব যারা চাকরি নিতেছে তারাও এমনকি ওই সিভি দেখে না। তারা আসলে একটা জিনিস চেক করে। তারা দেখে হচ্ছে যে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কিরকমভাবে তার নিজের ব্যাপারে প্রমোশন করছে।
তার নিজের সম্পর্কে কোনো কিছু বলছে কিনা, মানে পার্সোনাল ব্র্যান্ডিং চেক করে সে। একটা কোম্পানি এসে দেখে যে সে কোনো নিজের ব্যাপারে প্রমোশন করছে নাকি, সে তার নিজের এক্সপেরিয়েন্সটা কতটুকু। যখন একটা কোম্পানি দেখবে যে এই ব্যক্তি এই ব্যাপারে একটা স্পেশালিস্ট, এই ব্যাপারে প্রতিনিয়ত প্রমোশন করছে এবং সে আমার জবে এপ্লাই করছে, তখন তো ওই ব্যক্তিকেই তো হায়ার করতে চাইবে সে। হুম, সে তো সিভি দেখবে না। হ্যাঁ, সিভি দেখে কি করবে সে? আমার 10 বছরের এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমি তো আপনার সম্পর্কে জানি না 10 বছর কোথায় কি করছেন আপনি। হ্যাঁ, ১০ বছর তাই না? এক্সপেরিয়েন্স যে কেউ একটা লিখে নিয়ে আসতে পারে। কিন্তু হ্যাঁ, তার আপনি আমি প্রুফ এটা তো লেখা যায়। কিন্তু আমি হ্যাঁ, দেখতেছি 10 বছর ধরে আপনি Facebook এ পোস্ট করছেন। হ্যাঁ, এই এখানে আমি বিষয়। স্পেশালি একদম অ্যা A to Z দেখতে পারতেছি 10 বছর যাবৎ আপনি এসইও নিয়ে কথা বলতেছেন। আমি 10 বছরের পোস্ট কিন্তু স্ক্রল করলেও দেখতে পারবো। যে গত 10 হুম, বছর যাবৎ এই লোকটা এসইও নিয়ে কথা বলতেছে। নিশ্চয়ই তার মধ্যে একটা জ্ঞান আছে এসইও এর মধ্যে, বা আমি যাই হোক যেই ফিল্ডে কাজ করি না কেন। আমি যখন ভিডিও এডিটিং নিয়েও আমি 10 বছর আগে থেকে YouTube এ ভিডিও পাবলিশ করে যাব। দেখতেছি যে একটা ক্লায়েন্ট আমার কাছে আইছে। সে আমার YouTube চ্যানেলের নিচের দিকের ভিডিওগুলো দেখতে শুরু করলো। যে আমার আজ থেকে ১০ বছর আগের ভিডিও এডিটিং গুলো কিরকম। তখন তো ওই লোক এমনিতে ট্রাস্ট করবে। এরে বাবা! ১০ বছর আগে থেকে এরকম ভিডিও আসছিল। হুম, কি ইজিতে ট্রাস্ট করবে না? হ্যাঁ, ইজিতে হ্যাঁ, ট্রাস্ট করবে। তো এই হচ্ছে ব্যাপার। পার্সোনাল ব্র্যান্ডিং করলে এটা থাকে আপনার টপ রেটেড একটা ভ্যালু। আবার হ্যাঁ। একটা প্রশ্ন হচ্ছে কি, অ অনেকেই এরকম প্রশ্ন করে যে ফ্রিল্যান্সিং সেক্টরে যাবো। কিভাবে আমি কোন কাজটা শিখা উচিত আমার? এখন এই প্রশ্নটা আমি পাই। আমি এই প্রশ্নটার জবাব দিতে চাই এরকমভাবে যে আপনি আগে ডিসাইড করেন সব কাজগুলো বুঝার পরে আপনি আগে দেখেন যে মার্কেটটা কিরকম। হুম। যে মার্কেট প্লেস গুলোতে কোন কাজের ডিমান্ড আছে। অনেক মার্কেট প্লেস আছে। আপনি কোন মার্কেট প্লেস ট্রাই করেছিলেন? আমি? হুম, না আমি আসলে কোনো ফ্রিল্যান্সিং মানে এতে করি নাই, ট্রাই করি নাই। তো আমার বিষয়টা হইতেছে যে আ আমি ১ম এ হইতেছে আমি চাইতেছি কোনো একটা কোম্পানি-টম্পানি বিল্ড করা বা SaaS প্রোডাক্ট-টরাক্ট বিল্ড করা। তো আমি প্রতিনিয়ত এইজন্য আমি মার্কেট প্লেস এ আসলে ওরকম করা হয় নাই। আ ওরকম ভাবে ট্রাই আউট করা হয় নাই। আমি জাস্ট স্কিল শিখতেছি প্লাস হইতেছে ওই স্কিল গুলা হইতেছে যে আমার যে কোম্পানিজ গুলা আছে যেগুলা ছোট, ছোট সাইড হাসেল গুলা আছে ওগুলাতে মানে ইনভেস্ট করার চেষ্টা করতেছি। আ তো আমার হয়তোবা আ বিদেশে আসার কারণে হয়তোবা সময় একটু স্বল্পতা। এইজন্য হয়তোবা করা হয় নাই। হয়তো দেশে থাকলে হুম, করতাম। কারণ বিদেশে হচ্ছে যে আমি অলরেডি পার্ট টাইম জব করতেছি। আ কারণ হইতেছে আমার এই যে এজ এ ফুল টাইমার হিসাবে আমি হচ্ছে যে আ বা বলা যায় যে আ এখানে যে মানি ম্যানেজমেন্ট এর যে বিষয়টা কারণ হইতেছে ফুল টাইম কইরা হয়তোবা আমার ওই সাফিসিয়েন্ট স্কিলটা হয়তোবা হয়ে ওঠে নাই। যেহেতু আমি হুম, স্টার্টিং এ হুম, বা হুম, মিড রেঞ্জ এ আছি। এক্সপার্ট না। ফুল টাইম হয়তো করলে আমার আ ওই পরিমাণ লিভিং কস্ট টা এখানে যে এত বেশি, এটা আসলে হয়ে উঠবে না। হয়তো বাংলাদেশে থাকলে হয়ে উঠতো। বাংলাদেশে একটা ক্লায়েন্ট ২ টা ক্লায়েন্ট হইলে হয়তোবা চইলা যাইত। বাট এখানে যেহেতু অনেক এইজন্য আমার হয়তোবা আ ওইদিকে যাওয়া হয় নাই। আ তো আবার আমারও পার্সোনালি তেমন ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্ট ১ম থেকেই আমার ইনটেনশন হইতেছে যে না, আমি হচ্ছে যে আ ইন্ডাস্ট্রি গুলো ভালো করে জানবো। ইন্ডাস্ট্রি হুম, গুলো ভালো করে স্টাডি করা জানার আগে। পরে হইতেছে যে আমি ওখান থেকে একটা ইউনিক আইডিয়া জেনারেট করব। দেন আমি যদি পারি আমার মধ্যে যদি একটু আ পারসুয়েশন বা লিডারশিপ একটু এবিলিটি আমি যদি বাড়াইতে পারি, আমি মানুষকে দিয়ে আরকি করাই নিব ওই হুম, কাজটা। আর হ্যাঁ, এটাও ভালো যে মেইনলি বলা আপনি যায় যদি আগে একটা ফাউন্ডিং মোড বলা যায় যে ফাউন্ডার হ্যাঁ, মোড। হ্যাঁ। ও অনেকে আছে ফ্রিল্যান্সার তারা শুরু থেকেই আবার লিডারশিপ মুড এ চলে যায়। যেমন কিছু ২-১ টা পিস কাজ করছে হয়তো টুকটাক। তারপরেই তারা শুধুমাত্র হায়ার করেই কাজ করায় নাই। কারণ তারা অলরেডি ইন্ডাস্ট্রিকে জেনে ফেলে এবং তারা নিজেরাই এমন লোকদের হায়ার করে এবং ক্লায়েন্টদের সার্ভ করে। তাদেরকে আসলে পরিশ্রমই করতে হয় না। এরা একটা মানে যারা ক্রিয়েটিভ ফাউন্ডার বা হুম। ক্রিয়েটিভ এন্টারপ্রেনিউর তারা জানে কিভাবে লোকদের হায়ার করতে হয় এবং কিভাবে একটা প্রোডাক্ট ডেভেলপ করে সেটা অন্য একটা ক্লায়েন্টকে বিক্রি করতে হয়। হ্যাঁ, এটাই। নিজেদের হ্যাঁ, নিজেরা আহামরি কিছু জানবে না। ঠিক আছে, কোন সমস্যা নাই। আমি আহামরি কিছু জানি না। কিন্তু আমি জানি কে এটা
আহামরিভাবে ডেভেলপ করতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানি না। কিন্তু আমি অতটুকু বুঝতে পারি যে একটা ভালো ওয়েবসাইট বলতে কি বুঝায় এবং একটা ভালো ওয়েবসাইট কে ডেভেলপ করতে পারে এবং একটা ভালো ওয়েবসাইট কার লাগে। আমি যদি এই এই বিষয়টা বুঝতে পারি তাহলেই কিন্তু আমি বিক্রয় করতে পারবো। আমি যদি হায়ার করতে পারি ঠিক মতো করে, যেমন আমি যদি অল্প প্রাইসে একটা ভালো ডেভেলপারকে হায়ার করতে পারি, এটা তো আমার মুনাফা এবং হ্যাঁ, তার দ্বারা কাজ ডেফিনিটলি। করে নিলাম এবং বেশি দামে বিক্রি করলাম কাজটাকে। হ্যাঁ, এক্সাক্টলি হুম, ১ম এ হচ্ছে যে ওই যে ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে আমি যেভাবে আসলে ফ্রেমওয়ার্কটা সাথে যেমন ধরেন আমি ইন্ডাস্ট্রি আগে পিক করা যে হুম, আমি হয়তোবা আ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বা কোডিং ইন্ডাস্ট্রি এ যাইতে চাই। আ বা হইতেছে যে এখন অনেকেই হইতেছে যে এরকম চিন্তা করে যে না আমি হচ্ছে যে কোডিং শিখবো। এন্ড কোডিং শিখে ওর এন্ড গোল কি আসলে? এটা আগে জানা যে না আমি কোডিং শিখলে তো অনেক কাজ কোটি, কোটি জব আছে যে আমি এলএলএম হুম, হুম, এআই মেশিন লার্নিং শিখতে পারি। আমি হইতেছে যে হুম। সফটওয়্যার আগে গোলটাকে জানতে ডেভেলপমেন্ট এ হবে। যাইতে পারি। হ্যাঁ, আগে ইন গোলটা আসলে জানা যে না আমি হইতেছে যে এই পার্টটাতে যাইতে চাই। এরকমভাবে যাওয়া প্লাস হইতেছে যে যদি কোনো হচ্ছে যে কোনো কারো সাথে একটা কোম্পানির সাথে কাজ কইরা আসলে জানা কিভাবে একটা অর্গানাইজেশন আসলে চলে বা হইতেছে যে আসলে প্রসেসটা কি? অনেক ক্ষেত্রে আসলে শিখার মধ্যে অনেক গ্যাপ থাইকা যায় যে না আমি অনেক থিওরিটিক্যালি অনেক কিছু জানছি বা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আপনি যখন পার্সোনালি কোনো কিছু শিখতেছেন, অনেক অর্গানাইজেশনাল যে ওয়ার্ক গুলো আছে প্রফিসিয়েন্সি বা এটা কিন্তু আসলে অত ভালোভাবে হয় না। যখন কিন্তু হুম, আপনি দেখবেন যে ক্লায়েন্টের সাথে করছেন কাজটা তখন হুম। কিন্তু আপনি আসলে আরো বেশি আ কনফিডেন্টলি বুঝতে পারছেন হ্যাঁ, যে না এটা আসলে এক্সপেরিয়েন্স আমার পাওয়া এরকম যায়। ভাবে এক্সপেরিয়েন্স অর্গানাইজড পাইলে ভাবে হ্যাঁ, ভালো। অর্গানাইজড ভাবে ডেটা ড্রিভেন হুম, হওয়া। কিভাবে ডেটা গুলা হইতেছে যে কিভাবে ইমপ্রুভ হইতেছে এগুলো আরো বেশি বেটার করা। যেমন আমি শুরুর দিকে একটা মিস্টেক করছি সেটা হইতেছে যে যেমন লিডারশিপ অনেক বেশি ইম্পোর্টেন্ট এখানে যে যেমন ধরেন বড় যারা বড় কোম্পানি গুলা যারা চালায় আসলে তাদের আসলে স্কিল কি? আপনি দেখেন যারা ফাউন্ডার আছে বা ইয়ে আছে, তাদের একটা স্কিল হয়তোবা আছে। যেমন ধরেন আমরা যদি ইলন মাস্ক বা হইতেছে যে স্যাম অল্টম্যান বা যারা আছে ইন্ডাস্ট্রিয়াল লিডার যারা আছে, আ তারা তারা কিন্তু একটা স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রিতে তারা জ্ঞান রাখছে অনেক। যেমন মার্ক জুকারবার্গই বলেন যে ও কি সেই পুরা পৃথিবীর যে নাম্বার 1 সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। ও কিন্তু না। ও না, ফাউন্ড করছে জিনিসটা। দেন ও শিখছে আসলে কারে হায়ার করতে হইব আমার। হুম, কে আসলে লিডারশিপ। ওইটাকে বেস্ট রিক্রুইট করতে বানাইবে। শিখা। হ্যাঁ, হ্যাঁ। রাইট তো ওই যে পিপল এটা কে। আরকি পারসুয়েশন বা এটা শিখা। আ তো ১ম এ শুরুর দিকে আসলে একটা ইন্ডাস্ট্রির সাথে বা একটা অর্গানাইজেশনের সাথে কাজ করে আসলে হওয়া। দেন পরে ইয়াতে যাওয়া। যদি এটা না হয় তাহলে অনেক প্রবলেম হয়। যেটা আমি হইছে। আমার হচ্ছে যে আ হায়ারিং আমি তো মোটামুটি ১ম ভালোই করছি। ১ম এ কয়েকটা ভালো ডিসিশন ছিল। পরে লাস্ট একটা ডিসিশন নিলাম। সেটা হচ্ছে আমার Instagram এ একটা ভালো একটা ব্র্যান্ড হয়ে গেছিল। Instagram এ প্রায় ১৯,০০০ ফলোয়ারের মতো হয়ে গেছে। তো ওই আইডিটা হইতেছে যে আমি একজনে দিছি যে, "তুমি এখান থেকে পোস্ট করবা, এটি করবা।" তো ও আসলে বিগিনার ছিল। যে আমি চাইছিলাম যে ও যেহেতু ফ্রি আছে, ও শিখতে চাইতেছে, আমি ওর একটা ইন্টার্নশিপ টাইপের মতো একটা দিমু। ও এখান থেকে শিখবো প্লাস হইতেছে পোস্ট করব। একটা ভালো আ উইন-উইন একটা সিচুয়েশন হইব আরকি। তো আসলে হয় নাই। পরে ও এমন পোস্ট দিছে আমার আইডি পরে ডিএক্টিভ হয়ে গেছে। ব্যান হয়ে গেছে। অনেকবার কপিরাইট খাইছে। ওরে যেভাবে বলছি হুম, হচ্ছে আর পরে আইডিটা আমার ব্যান্ড হয়ে গেছে প্রায় ১৯,০০০ ফলোয়ার নিয়া। তো আমার খুবই আ খারাপ লাগছে। তো মানে এই আরকি যে আপনি চলার পথে অনেক পাইবেন। আপনি অনেক কিছু শিখবেন। কিন্তু এখন যে আমি ধরেন এই যে শুরুর দিকে যে নিজে বিল্ড করছি। আমার মধ্যে একটা হিউজ একটা কনফিডেন্স আইসা পড়ছে যে না ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে। যে এরকম একটা কথা আছে যে সাকসেস লিভস ক্লু। তাই আমি ক্লুটা পেয়ে গেছি যে না কিভাবে জিনিসটা আবার গ্রো করা লাগে বা করা লাগে। হয়তো যে সময়টা আমার লাগছে ২ বছর লাগছে বা ২০,০০০ ফলোয়ার গেইন করতে আমার যে একটা সময় লাগবে ২.৫ বছর ২ বছর। কিন্তু এখন যদি আমি আবার ট্রাই করি হয়তোবা আরো কম লাগবে। আমি আরো এফিশিয়েন্ট বা আমি আরো হইতেছে যে আর এই যে মিস্টেক গুলা করলাম যে এটা হয়তোবা আর হইব না। তো এটাই হুম, আরকি। হুম, হুম। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে ভুল না করলে আপনি শিখতে পারবেন না। হুম, ভুল করতে হয় মাঝে, মাঝে। আর আপনি যেটা বললেন যে মার্ক জাকারবার্গ কিন্তু সবচেয়ে সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন না। ও জানে কাকে হায়ার করতে হয়। এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে নেটওয়ার্কিং।
আপনি হুম, যদি জানেন কাদের সঙ্গে নেটওয়ার্কিং করলে ইন ফিউচারে আপনার লাভ হবে, তাহলে আপনি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান লোক। কারণ হ্যাঁ, আপনাকে এটাই জানতে হবে যে কাদের সঙ্গে আপনার নেটওয়ার্কিং করা প্রয়োজন। আপনাকে অন্ততপক্ষে ১০ জন লাইক মাইন্ডেড পিপল এর সঙ্গে নেটওয়ার্ক করা প্রয়োজন। যারা আপনাকে পুশ করবে গ্রো হওয়ার জন্য এবং যারা ইন ফিউচারে আপনার সঙ্গে পার্টনারশিপ করার জন্য এগ্রি হবে আপনার বিজনেসে। এবং যেই ব্যক্তি আপনাকে একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করে দিতে পারবে। যেমন আমি আমি অ্যাজ এ এসইও এক্সপার্ট আমি ট্রাই করি ভিডিও এডিটরদের সঙ্গে কানেক্ট হওয়ার। কারণ আমি ভিডিও তৈরি করব, আমি তাদের দ্বারা ভিডিও এডিটিং করে নেব। এই হুম, ধরনের ব্যক্তির সঙ্গে ট্রাই করি। তারপর ইমেইল মার্কেটার যারা ইমেইল মার্কেটিং করতে পারে, মেইলচিপ ব্যবহার করতে পারে। এই ধরনের ব্যক্তির সঙ্গে অ্যা কানেকশন বিল্ড করি। যাতে করে আমি তাদের সঙ্গে কানেকশনে থাকতে পারি এবং তাদের দ্বারা কাজ করে নিতে পারি। এবং আরো যেমন WordPress এর ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট এর ডেভেলপার, স্কোয়ারস্পেস, হুম। তারপর Wix আছে, তারপর এই যে যেমন Shopify আছে। Shopify ই-কমার্স। হ্যাঁ, এগুলোর ডেভেলপারদের সঙ্গে আমি কানেকশন হওয়ার চেষ্টা করি। যাতে করে এই ধরনের কোনো প্রজেক্ট পাইলে তাদের সঙ্গে আমি কানেকশন আ ইমিডিয়েটলি একটা কনট্যাক্ট করতে পারি। ভাই আমার এই মুহূর্তে একটা কাজ লাগবে। তাদের সঙ্গে শুধু কানেকশন এ থাকি না, আমি তাদের সঙ্গে সম্পর্কও রাখি। যে ভাই কি অবস্থা? কেমন চলতেছে? হ্যাঁ, এই একটা ব্যাপার। একটা হচ্ছে যে ধরেন এই কোন রকম চিনে আপনাকে বাট তার সাথে হ্যাঁ, আপনার টাকা দেওয়ার লেনদেন হবে না বা আপনি তার কাছে টাকা চাইলে আপনাকে দিবে না। যা শুধু জানে। এটা কিন্তু আসলে হ্যাঁ, হ্যাঁ, কানেকশন হ্যাঁ। না। এটা দিলে কানেকশনটা হবে না। হইতেছে যে আপনার একটা রিয়াল প্রবলেম আছে। সেই প্রবলেমটা আসলে উনি হেল্প করতে আগায় আসবে সলভ করার জন্য। হ্যাঁ, এটা হ্যাঁ, আসলে হ্যাঁ। একটা কানেকশন। এটা হচ্ছে যে মেইন কানেকশন। যে হ্যাঁ, না কানেকশন তৈরি করতে হবে। হুম, মানে রিয়াল কানেকশন যে এই মুহূর্তে আমার ডাকলো, দেখি তো ভাইয়ের কি হইছে এই মুহূর্তে। এই যে যেমন আ কিছুদিন আগে আপনি বললেন, "ভাই দেখেন তো একটু হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। সাইটটার কি হইছে?" আমি বললাম, "দেখি।" তো এইরকম ব্যাপার হইতে হবে যে ইমিডিয়েটলি একটা আ রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এরকম একটা অনেক নেটওয়ার্ক ক্ষেত্রে বানাইতে কি হবে হয় যে আপনার আরেকটা বিষয় আমি বলি সেটা হইতেছে যে ভাই যে যারা স্টার্টিং এ আছে যে বা ১ম এ কিন্তু কেউ কানেকশন থাকে নাই। যারা স্পেশালি যারা হচ্ছে যে গ্রামে থেকে বা একটা অন্যরকম এনভায়রনমেন্ট এ থেকে আসে তারা আসলে স্ট্রাগলিং ফেস করে। যেমন ধরেন আপনি ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, ভালো ইয়েতে পড়ছেন, ওখানে আপনি লাইক মাইন্ডেড পিপল পাইতেছেন। কিন্তু হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, ধরেন এমন হ্যাঁ। একটা পরিবেশে আছেন সেখানে আপনারা আসলে বুঝতেছেন আপনার হিউজ পটেনশিয়াল আপনি পারবেন। আপনার আ ট্র্যাডিশনাল থিংকিং এর থেকে বাহিরে। বাট কিন্তু আপনি ওই কানেকশন টা পাইতেছেন না। সেক্ষেত্রে আপনি কি করেন এখানে থেকে বের হয়ে আসার? এটা দারুণ প্রশ্ন ভাই। আমার যেমন আমার যে এনভায়রনমেন্ট টা ঠিক আছে? আমার এনভায়রনমেন্ট এ কিন্তু আশেপাশের লোকে কিছু নাই। কিন্তু অনলাইনে আমার অনেক কানেকশন আছে। এই জায়গাটাকে আপনাকে জানতে হবে যদি বিগিনার হয় খুবই, আপনার রিয়াল কানেকশন নাই, আপনি ফ্রিল্যান্সার হয়ে গেছেন, আপনার রিয়াল কানেকশন নাই। আপনাকে বুঝতে হইবে যে আমার কি ধরনের লোকের প্রয়োজন ইন ফিউচার এ। আর আমি কাদের সঙ্গে গেলে আমার বেনিফিট হবে, কারা আমার ক্লায়েন্ট হবে, কারা আমাকে হেল্প করতে পারবে বিপদে পড়লে, ওই ধরনের ব্যক্তির সঙ্গে রিয়াল সম্পর্ক তৈরি করতে হবে। এবং সম্পর্ক শুধু এরকমভাবে তৈরি হবে না যে একটা কানেকশন পাঠাইলাম বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম হয়ে গেল। এরকমভাবে সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক তৈরি হয় ভ্যালু দেওয়াতে। ভ্যালু হুম, কিভাবে দিবেন? ভ্যালু দিতে জানতে হয়। মনে করেন আপনি শহরে আছেন। আপনার পাশের প্রতিবেশী যে লোক, সে এক বিশাল মনে করেন ডেভেলপার। আপনি তাকে চেনেন, দেখেন প্রতিনিয়ত এবং ১ম দিন হাই হ্যালো বলছেন, সেও হাই হ্যালো বলছে। পরের দিন আপনি তাকে কফিতে একটা রিকোয়েস্ট করলেন, "ভাই একটু কফি খাওয়া যাবে? চলেন একটু কফি খাই বা ইয়া করি, একটু আড্ডা দেই। আপনার কাছে কিছু শিখতে চাই।" সে হয়তো আগ্রহ হলো। কিন্তু এখানেই শেষ না। তাকে ভ্যালু দেওয়া মানে হচ্ছে তাকে একটা কিছু উপহার দিন, যাতে করে সে সম্পর্কটাকে মনে রাখে। হ্যাঁ, সম্পর্ক তখনই মনে রাখবে যখন সে তার এনভায়রনমেন্ট মানে যেই জায়গাটাতে সে থাকে তার সারাউন্ডিং এর মধ্যে একটা জিনিস সে প্রতিবারই যেন ভাসে ওঠে এমন জিনিস তাকে একটা দিন। তাকে ঘড়ি দিন। সে প্রতিনিয়ত দেখবে আর আপনার কথা স্মরণ করবে। এই ব্যক্তিটা আমাকে ঘড়ি দিছিল। তাকে ইন ফিউচার হ্যাঁ, তাকে যখন ইন ফিউচার এ আপনি নক করবেন সেই ব্যক্তিটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। কারণ সে তখন আপনাকে স্মরণ করবে। এই ব্যক্তিটা আমাকে ঘড়ি দিছিল। এরকম হ্যাঁ, ব্যাপার। এক্সাক্টলি। এটা একটা যে আপনি যে এক্সাম্পল দিলাম আরকি। এর এরকম থেকেও এরকম ভালো একটা উদাহরণ মানে দেওয়া আমি যায়। শুনছি যে এরকম একটা যেমন হচ্ছে যে এক লোক একটা বাইক কিনতে যাইতেছে। তো হুম। বাইক কেনার যাইতেছে তো উনি হচ্ছে যে বাইক নাকি ফোন কিনতে যাইতেছে। তো
ওটা হচ্ছে যে প্রচুর মানে দামি একটা জিনিস ছিল যে প্রায় $15,000 মানে ফোন নাকি ল্যাপটপ বা সামথিং এরকম একটা ছিল। আমার খেয়াল নাই। যে মানে তো উনি যাইতেছে যাওয়ার পরে উনি চিন্তা করলো যে না আমি ওই লোকটার জন্য একটা কোক কিনে নিয়ে যাই। তো হুম, উনি হইতেছে যে দোকান থেকে যাওয়ার সময় যে একটা কোক নিয়ে যায়। কোক নিয়ে যাওয়ার পরে হইতেছে যে উনি বলে যে ভাই আপনি এত দূরে থেকে আইছেন আপনার জন্য একটা কোক আনছি। তো পরবর্তীতে তিনি যখন এই কোকটা পাইলো তার সাবকনসিয়াস মাইন্ড আসলে এখানে তার হ্যাপি হয়ে গেছে তার জন্য। হুম, হুম, যে হুম, না যে উনি আমার ভাইকে জন্য হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে দিছে। উনি উনি আমার জন্য যে এরকম একটা জিনিস করছে বা আমার কথা স্মরণ করছে বা এটা সেটা হয়তোবা আ সরাসরি হয়তোবা তার এরকম মনে হয় নাই। বাট হইতেছে যে ভিতর থেকে যে পারসিপশনটা তার সাবকন্সিয়াস মাইন্ড আসলে মাইনা নিছে যে না, তিনি আমাকে আসলে একটা ভ্যালু দিছে। আমারও এর পরিবর্তে আমার একটা ভ্যালু দিতে হইব। তো পরবর্তী দেখা যায় যে তিনি যেই দামাদামিতে অনলাইনে করছিল তার থেকে প্রায় আ ডাবল হইতেছে তারা ইয়া দেয়। ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? তো হ্যাঁ, হ্যাঁ। এরকম যে আপনি এই ভিডিওটা আমি আপনার দেখছিলাম। খুব হ্যাঁ, বড় কিছু আসলে করা লাগবে না। এই আপনি জাস্ট ভিডিওটা ছোটখাটো দেখছিলাম একটা কফি খালিদ খাওয়ান বা তারানের চা ভিডিওতে। হ্যাঁ। হ্যাঁ, এই এক্সাম্পলটা আমার দারুণ লাগছে। এইরকমই ঘটনাটা ঘটে, এরকমই হইতে হয়। একজন নেটওয়ার্ক যদি তৈরি করতে হয় তো এরকমই হইতে হয়। এটা বিক্রয়ের উদাহরণ। তবে এরকমভাবে নেটওয়ার্কটা তৈরি করতে হয়। নেটওয়ার্কের উদাহরণ আরেকটা যদি দেই, যেমন আপ আপনাকে আমি দিলাম ফিজিক্যাল লোকেশনে কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয়। আপনার সামনে প্রতিবেশী আছে বিধায় ঐরকমভাবে লোকেশনে একজনকে ঘড়ি দিলেন। কিন্তু অনলাইনে আরো বিভিন্নভাবে দেওয়া যায়। যেমন মনে করেন কেউ একজন নতুন বিগিনার YouTube চ্যানেল শুরু করছে। তার হুম, YouTube ভিডিও খুব ভালো। কিন্তু আপনি হচ্ছে ভিডিও এডিটর এবং হুম, থাম্বনেল ডিজাইনার। আপনি তাকে ওই ভিডিওটা এডিট করে বা একটা থাম্বনেল ডিজাইন করে তাকে পাঠাইতে পারেন। "ভাই দেখেন তো এই ভিডিওটা কেমন লাগে? আমি এডিট করছি।" ভাই সঙ্গে আপনার সঙ্গে সে একটা কানেকশন করার তৈরি করবে। মানে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। কারণ আপনি তাকে হ্যাঁ, ভ্যালু দিছেন ফ্রিতে। হ্যাঁ, তো ফ্রিতে কি ভ্যালু দেওয়া যেতে পারে সেটাকে খুঁজে বের করতে হবে। ওই লোকের সমস্যা কি এবং তাকে কি ফ্রিতে ভ্যালু দেওয়া যেতে পারে। ভ্যালু দিলে আপনার সম্পর্ক তৈরি হবে। এবং সম্পর্ক তৈরি হলে ইন ফিউচার এ সে রিপ্লাই দিতে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই দিতে আগ্রহী হবে। তো ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাঁ? থ্যাংক ইউ গাইস। হুম। তো ঠিক है। বাই, বাই।